আজকে আমরা আরেকটা প্রবলেম করব, এটাও আমাদের একটা অফিসিয়াল প্রবলেম, বাট এই কোশ্চেনটা একটু ডিফিকাল্টি লেভেল একটু কম। এটা ডিফিকাল্টি লেভেল 3, দ্যাট মিনস মিডিয়াম টাইপের কোশ্চেন। এই ডিজাইন প্রবলেমটাতে বেসিক্যালি আমাদের একটা ব্যারেল শিফটার ডিজাইন করতে হবে। তোমরা তো অনেকে নাম জানো এটার, ব্যারেল শিফটার। ব্যারেল শিফটার মানে জিনিসটা অ্যাকচুয়ালি রোটেটর। তোমরা তো 8 বিট শিফটিং সার্কিট মানে বেসিক সার্কিট এটা অনেকেই জানো, মানে যাদের থিওরি ক্লাসে করানো হয়নি এখনো তারা পরবর্তীতে জানতে পারবা। এটা বেসিক্যালি খুবই সহজ একটা সার্কিট, খুবই সহজ, সিম্পল ওয়্যারিং কানেকশন। জাস্ট ওয়্যারিং কানেকশন দিয়েই কিন্তু আমাদের যত রকম শিফটার আছে, রোটেটর আছে, যে কোনো সার্কিট আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, যেগুলো শুধুমাত্র ওয়্যারিং এর উপর বেসিস করে। এটা কিন্তু তোমরা মানে থিওরিতে আবার দেখবা, তোমাদের থিওরিতে পড়াবে কিছুই না, জাস্ট খালি মাল্টিপ্লেক্সার আর হচ্ছে ওয়্যারিং কানেকশন, এই দুইটাই তোমাদের জানতে হয়। এই জন্য কিন্তু আমি এখানে স্টাডি টপিক্স থেকে জিনিসটা বলে দিচ্ছি। একটা হলো মাল্টিপ্লেক্সার সার্কিট আর শিফটার সার্কিটের থিওরি। তোমরা যদি দেখো তাহলে এই প্রবলেমটা সলভ করতে তোমাদের অনেক সহজ হবে। এখন দেখো, বেসিক্যালি এই ডিজাইন প্রবলেমটাতে আমরা একটা 8 বিট শিফটিং সার্কিট ডিজাইন করব, যেটা একই সাথে রোটেট রাইট আর রোটেট লেফট করতে পারবে। এই জন্য এটাকে মাল্টি ফাংশন ব্যারেল শিফটার বলা হচ্ছে, কারণ এটা দুইটা ফাংশনালিটি আছে, একটা হলো রোটেট করা আর একটা হলো বাম পাশে রোটেট করা। এই জন্য আমাদের দেখো, আমি এই জিনিসটা কিভাবে হয়, ফার্স্টে 11010001 এরকম একটা 8 বিটের একটা নাম্বার দেয়া আছে। এখন 8 বিটের এই নাম্বারটাকে তুমি যদি রোটেট রাইট করো তাহলে সেটা কি হবে, ডান পাশে রোটেট করতেছে, দ্যাট মিনস এই ওয়ানটা একদম সামনে আসবে আর এগুলা ডান পাশে একটু একটু করে শিফট করবে। দেখো তো তাই হয়েছে না? 3টা 1 0 1 তারপরে 0 0 0, এটা হলো আমাদের আউটপুট। এটা হলো রোটেট রাইটের আউটপুট। আর রোটেট লেফট কি হবে, আমি বাম পাশে রোটেট করব, দ্যাট মিনস এই ওয়ানটা এখান থেকে সরে একদম পিছনে এসে অ্যাপেন্ড হবে আর বাকি 7টা বিট সামনে চলে যাবে, দ্যাট মিনস 1 0 1 0 0 0 1 1, তাই না? এটাই হলো আমাদের আউটপুট। এখন আমাদের এমন একটা সার্কিট ডিজাইন করতে হবে যেটা আমাদের এরকম একটা ইনপুট দেয়া থাকবে, সেখান থেকে আমাদের একই সাথে রোটেট রাইট অথবা রোটেট লেফট এরকম বানাবে। দেখো এখন আমি দুইটা আউটপুট থেকে যে কোনো একটা জিনিসকে আমি সিলেক্ট করবো, দ্যাট মিনস আমাদের এখানে একটা মাল্টিপ্লেক্সার দরকার, মার্কস মাল্টিপ্লেক্সার। তোমরা তো যারা ডিজিটাল ইলেকট্রনিক্স আগে নিচ্ছ তারা জানো, মাল্টিপ্লেক্সার বেসিক্যালি ডেটা সিলেক্টর, মানে এখানে অনেকগুলো ইনপুট দেয়া থাকবে, সেখান থেকে যে কোনো একটা ইনপুটকে তুমি আউটপুট হিসেবে দেখাবা। এটাই হলো মাল্টিপ্লেক্সারের একদম সহজ ভাষায় বলতে গেলে থিওরি। অনেকগুলো ইনপুট থেকে যে কোনো একটা ইনপুটকে সিলেক্ট করে আমি আউটপুটে সেটা ডিসপ্লে করব। এখন এই মাল্টিপ্লেক্সারের অনেক অ্যাপ্লিকেশন, তোমাদের বিশেষ করে ট্রান্সমিশন, ডেটা ট্রান্সমিশন সিস্টেমে এটার কিন্তু অনেক অ্যাপ্লিকেশন বিভিন্ন জায়গায়। আমার প্রবলেমগুলো তুমি যখন সলভ করবা দেখবা যে বহু প্রবলেমে তোমার মাল্টিপ্লেক্সার ইউজ করা লাগতেছে। এটা তোমাদেরকে অবশ্যই ডিজাইনার পার্সপেক্টিভ থেকে আসতে হবে। তুমি যখন মানে এই ছোট ছোট ডিভাইসগুলোর একদম এক্সাক্ট অ্যাপ্লিকেশন বুঝতে পারবা, তখনই কিন্তু তোমাদের কাছে পুরো ডিজাইন প্রসেসটা সিম্পল হয়ে যাবে। কারণ আমাদের আলটিমেট গোল কিন্তু অনেক কমপ্লেক্স, কারণ আমরা আস্তে আস্তে একটা সিপিইউ ডিজাইনের দিকে যাব। তোমরা হয়তো দেখছো যে আমি একটা সিম্পল একটা সিপিইউ ডিজাইন করে একটা ফাইল আমি আপলোড করছি, ইনক্স কম্পিউটার ভার্সন 1। সেটা কিন্তু খুবই একদম বেসিক এবং সিম্পলেস্ট একটা সিপিইউ। যাদের সিপিইউ ডিজাইনে আগ্রহ আছে, এবং আমি এটা এনকারেজ করব তাদেরকেই দেখতে যারা তোমার অলরেডি ডিজিটাল ইলেকট্রনিক্স কোর্সটা নিচ্ছ, দ্যাট মিনস 15 ব্যাচ। তোমরা এটা পড়তে পারো, কারণ ফাইনাইট স্টেট মেশিন তোমাদের জানা আর অন্য যত সব ডিজাইন সেখানে ইউজ করা হয়েছে সেগুলো সবই তোমাদের জানা। তুমি যদি ওই জিনিসটা একটু দেখো, তোমাদের ডিজাইন পার্সপেক্টিভ একটা ছালাই হয়ে যাবে আগে যা যা পড়ছো। তোমাকে আমি রিকমেন্ড করতেছি, হাইলি রিকমেন্ড করতেছি তোমাদেরকে, তোমরা ওই পিডিএফটা অবশ্যই পড়বা। আর আমি ডিজাইন ফাইল সবকিছু দিয়ে দিছি, যত সব কোড আছে সেই কোডগুলো তোমরা দেখে একটু বোঝার চেষ্টা করবো। এখন দেখো যে আমাদের এই প্রবলেমে কি করতে বলছে, একটা হলো আমাদের কন্ট্রোল সিগন্যাল থাকবে 1 বিট, সেটা হলো এলআর। এলআর যদি 0 হয় তাহলে ইনপুট বিটটা 8 বিটের নাম্বারটাকে আমরা বাম পাশে রোটেট করব। আর এলআর যদি 1 হয় তাহলে আমরা ওই 8 বিট নাম্বারটাকে ডান পাশ দিয়ে রোটেট করব। দ্যাট মিনস এলআর 0 হলে আমাদের আউটপুট হবে এটা, আর এলআর 1 হলে আমাদের আউটপুট হবে এই আউটপুট। বুঝছো? এখন আমাদের দেখো এখানে অনেকগুলো আমি টাস্কে ভাগ করে দিচ্ছি। প্রথম টাস্কটাতে আমি বলছি যে প্রোটিয়াসে একটা ব্লক ডায়াগ্রাম ইউজ করতে, এটা তোমরা করতে পারো। যারা একদম নতুন আমি তাদেরকে হাইলি রিকমেন্ড করবো এটা করতে, আর যারা অ্যাডভান্স তাদের এটা কাজ করার দরকার নেই, কারণ তোমরা প্রোটিয়াস তো আগে ইউজ করছো, তোমরা পারবা সিম্পল লজিক ডিজাইন। দেখো সেকেন্ড টাস্কে হচ্ছে আমাদের ভেরিলগ একটা এইচডিএল কোড
ডিরাইভ করতে বলা হচ্ছে, আর লাস্টে এই সার্কিটটা সিনথেসিস করে শেষে আরটিএল ব্লক ডায়াগ্রাম আর টেকনোলজি ম্যাপিং সার্কিট। তোমরা গতকাল এর আগের সেশনে আমি কোয়ার্টার্সে যা দেখাইছি সেইটাই আর কি করতে বলা হয়েছে এখানে। আমি তোমাদেরকে আজকে শুধুমাত্র এই ভেরিলগ কোড দেওয়াটা এবং তার ভেরিফিকেশন, দ্যাট মিনস ফাংশনাল সিমুলেশন করার জন্য আমরা আজকে মডেল সিম ইউজ করব। মডেল সিম কিন্তু ভালো, বেশ ভালো, কিন্তু এটার একটা বড় প্রবলেম হলো এটা সিনথেসিস ক্যাপাবিলিটি নাই। আমাদের কোয়ার্টার্সে কিন্তু সিনথেসিস ক্যাপাবিলিটি ছিল, কারণ হচ্ছে সেখানে আমরা জাস্ট খালি কোড বলে দিচ্ছিলাম, সেখান থেকে কোড থেকে আমাদের একটা সার্কিট ডায়াগ্রাম শো করতেছিল। কিন্তু মডেল সিমে এই ধরনের কোনো ক্যাপাবিলিটি নাই। মডেল সিমে শুধুমাত্র ফাংশনাল সিমুলেশন এবং ক্ষেত্র বিশেষে কঠিন অ্যানালাইসিসের মাধ্যমে টাইমিং ডায়াগ্রাম, টাইমিং সিমুলেশনটাও দেখা যায় আর কি। ওটা একটু কঠিন, মানে বেশ ভালো কঠিন। আমিও চাই যে তোমাদের এখন মানা করব, কারণ এখন আপাতত কমপ্লিকেটেড জিনিসপাতি করার দরকার নাই। তোমরা একদম বেসিক সিম্পল জিনিসটা দেখো। মডেল সিমের প্রথম অ্যাপ্লিকেশনটা হলো আমাদের শুধুমাত্র আমরা ফাংশনাল ভেরিফিকেশন করতে পারি, বাট ইট হ্যাজ নো সিনথেসিস ক্যাপাবিলিটি। কোনো রকম সার্কিট জেনারেট করতে পারবো না। এবং আর একটা মেইন কনসেপ্ট আমাদের এখানে যেটা কনসার্ন, সেটা হলো টেস্ট বেঞ্চ ইউজ করা। আমরা আজকে টেস্ট বেঞ্চ ইউজ করাটাও শিখবো, যে কিভাবে টেস্ট বেঞ্চের কোড লিখতে হয়। আমরা কোয়ার্টার্সে তো দেখছিলাম যে আমাদের মন মতো ইনপুট দিতে পারতেছিলাম না, যখন তখন যেরকম করে আমরা র্যান্ডম ভ্যালু দিয়ে দেখাইছি, কিন্তু তোমার ডিজাইন যখন অনেক বড় হয়ে যাবে তখন কিন্তু ওভাবে করাটা ফিজিবল হবে না। তোমাদের ম্যানুয়ালি ইনপুট দিয়ে দিয়ে দেখতে হবে। তুমি মানে মন মতো ইনপুট কন্ট্রোল করতে পারবা, কিন্তু সেখানে কিন্তু আমরা অনেক কিছু মন মতো কন্ট্রোল করতে পারতেছিলাম না। এখানে টেস্ট বেঞ্চ কোড লেখার এটা একটা সুবিধা যে তোমার কাছে কন্ট্রোল চলে আসে, যে তুমি তোমার সার্কিটকে কি কি ইনপুট দিয়ে টেস্ট করবা। এটা অনেকটা ওই ল্যাবের আইসি টেস্ট করার মতো। তোমাদের কাছে যখন একটা অ্যান্ড গেটের আইসি দেওয়া হয়, তুমি তো সেখানে ধরো যে 3 ইনপুট একটা অ্যান্ড গেট, এ বি সি হলো ইনপুট আর ওয়াই হলো আউটপুট। তুমি এ বি সি তিনটাতে 3 রকম ইনপুট দিতা, অথবা সেম ইনপুট দিতা, দিয়ে দেখতা যে আউটপুট আমাদের ট্রুথ টেবিলটাকে ভ্যালিডেট করতে পারতেছে কিনা। বুঝছো? এই জিনিসটাই হলো আমরা প্র্যাকটিক্যাল কেসে আমাদের সিমুলেশন আমরা সরাসরি যখন ল্যাবে করি। কিন্তু এখানে আমাদের ওই যেহেতু ওই ল্যাবের মতো ওরকম জিনিসপাতি নাই, সেজন্য এখানে আমরা ম্যানুয়ালি এসব 1-0 এটা ইনপুট আমি কোড দিয়ে দিয়ে বলে দিতে পারি। এবং টেস্ট বেঞ্চ কিন্তু আলাদা কোনো কোড না, টেস্ট বেঞ্চ ভেরিলগেরই কোড। অনেকভাবে তুমি একটা ফাংশনকে ভেরিফাই করতে পারো। সেটার জন্য তোমার 2 ধরনের প্রসেস আছে, একটা হলো ভেরিলগে লেখা আর একটা হলো সিস্টেম ভেরিলগে লেখা। তোমরা যারা ভেরিলগে এক্সপার্ট হয়ে যাবে আস্তে আস্তে, তো আমি তোমাদের পরে বলবো যে সিস্টেম ভেরিলগ শিখতে, কারণ এখন ইন্ডাস্ট্রি লেভেলে যত ভেরিফিকেশনের কাজ সব সিস্টেম ভেরিলগে করা হয়, এবং সেখানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং লাগে। দ্যাট মিনস C++ এর বহু কনসেপ্ট সেখানে আছে, ক্লাস, ইনহেরিটেন্স, এই জিনিসগুলো তোমার সিস্টেম ভেরিলগে লাগে। কিন্তু ভেরিলগ টেস্ট বেঞ্চ লিখতে এত সব ঝামেলা দরকার হয় না। ভেরিলগ টেস্ট বেঞ্চ কিন্তু অনেক পুরাতন, মানুষ আগে শুরুতে ভেরিফাই করতো এই ভেরিলগ টেস্ট বেঞ্চ দেখেই, কিন্তু এখন আস্তে আস্তে সবাই সিস্টেম ভেরিলগের দিকে চলে যাচ্ছে। ইভেন তোমার ভেরিলগও ডিজাইন পারপাসে এখন অনেকে সিস্টেম ভেরিলগ ইউজ করে। অবশ্য ভেরিলগ সবসময় পপুলার এবং আজীবন থাকবে। সিস্টেম ভেরিলগও কিছু কিছু ইন্ডাস্ট্রি ইউজ করে, কিন্তু ডিজাইন পারপাসে সবসময় ভেরিলগই বেশি পপুলার, আর ভেরিফিকেশন পারপাসে সিস্টেম ভেরিলগ বেশি পপুলার। এটা সবসময় মনে রাখবো। তোমরা যারা ভেরিলগ কারণ সিনথেসিস টুলগুলোর কারিশমা এখানে। তুমি যত যেভাবেই ডিজাইন দাও না কেন, সে তার মতো করে অপটিমাইজ এবং মোস্ট অপটিমাল সলিউশনটা সে আমাদের রিপ্রেজেন্ট করে। যে আরটিএল ডায়াগ্রাম তোমরা এটাকে দেখছিলা, তারপর টেকনোলজি ম্যাপ ভিউয়ার দেখছিলা। তোমরা যদি এই দুইটা কোড কোয়ার্টার্সে করে যদি দেখতে যাও, দেখবা যে দুইটা আলটিমেটলি সার্কিট একই। বুঝছো? এটাই আর কি, মানে এই কোশ্চেনটা বেসিক্যালি মানে তোমাদের কনফিউজ করার জন্য। এরকম মানে আমি যেটা কন্টেস্ট অ্যারেঞ্জ করতে যাবো, এরকম হয়তো বহু কোশ্চেন থাকতে পারে, তোমাদের একটু কনফিউজ করতে পারে। তোমরা কিন্তু মানে চিন্তা করবা ভালোভাবে। বুঝছো? কারণ ডিজাইন কিন্তু ভালো ডিজাইনার হতে হলে সার্কিটের নলেজ যেরকম দরকার, সেরকম ভাবে প্র্যাকটিক্যাল আরো অনেক পার্সপেক্টিভ এটাও জানতে হবে। তোমাদের একদম সফটওয়্যারের ভিতরে
কিভাবে কাজ করতেছে, এটা কিন্তু একটু বেসিক জিনিসটা আর কি থাকা দরকার আর কি, বুঝছো? এখন দেখো আমি সরাসরি এবার কোশ্চেনটা তো বুঝতে পারলা, আমি এবার সরাসরি সফটওয়্যারটা ওপেন করে দেওয়া হবে। সফটওয়্যারে জাস্ট খালি কোড তোমাদের কিভাবে ইনপুট দিতে হবে সেই জিনিসটা দেখাবো আর কোডটা একটু এক্সপ্লেইন করবো। তোমরা সফটওয়্যারের পোর্শনটা দেখতে পাচ্ছ? সফটওয়্যার ওপেন করার পর আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে আর কি। তোমরা ওপেন করতে পারো মডেল সিম, দেখতে পাচ্ছ তো সবাই, তাই না? ইয়েস স্যার, দেখা যাচ্ছে। জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, ভেরি ভেরি গুড। এখন দেখো এখানে আমি কি করব, এখানে কাজ কিন্তু করা খুবই সহজ। আগে ফাইলে যাব, ফাইলে যে নিউ এ যে প্রজেক্ট করব, প্রজেক্ট করে প্রজেক্টের নাম দিব, ধরো যে এখানে আমি দিলাম ব্যারেল শিফটার। আর এই ফাইলটা কোথায় সেভ করব, যে কোনো একটা ফোল্ডারে যাবা। আমি এখানে যাই তোমাদের এখানে ফোল্ডারে দিলাম, দিয়ে যা আছে এটা আর কোনো চেঞ্জ করতে হবে না, দিয়ে ওকে। বাস, দেখো আমাদের প্রজেক্ট ফোল্ডারটা ক্রিয়েট হয়ে গেল। এখন এখানে তোমাদের অনেকগুলো অপশন আছে, একটা হলো ক্রিয়েট নিউ ফাইল আর একটা হলো অ্যাড এক্সিস্টিং ফাইল। আমি এখানে ক্রিয়েট নিউ ফাইল অপশনে ক্লিক করলাম, করে দেন আমি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবো ভেরিলগ। দেখো এখানে বহু ল্যাঙ্গুয়েজে কিন্তু কোড লেখা যায়, ভেরিলগ, সিস্টেম ভেরিলগ, ভিএসটিএল, টিসিএল। যারা টিসিএল স্ক্রিপ্টিং করতে চাও তারা এখানেও তোমরা ইচ্ছা করলে যে কোনো টিসিএল কমান্ড রেখে রান করতে পারবো। আমি এখানে ফার্স্টে ভেরিলগ চয়েস করলাম, করে ফাইলের একটা নেম দিতে হবে। আমাদের টেক্সট ফাইলে কি কি নাম ছিল দেখি, যে টপ লেভেল মডিউলটার নাম হলো আচ্ছা রোটেট লেফট, রোটেট রাইট, মার্কস 2 to 1 আর ব্যারেল শিফটার ডিজাইন 1 আছে। এই চারটা হলো আমাদের ডিজাইন ফাইল। তাহলে আমি ফার্স্টের দিয়ে শুরু করি, রোটেট লেফট, রোটেট, আচ্ছা সব ক্যাপিটালে দেই। এই ফাইলের নামটা তোমরা সবসময় ক্যাপিটাল লেটারই লিখবা, কারণ আমরা ডিজাইন এন্ট্রিগুলো সবসময় ক্যাপিটালে লিখি, এটা আর কি ভালো চয়েস। দিয়ে এখানে দেখো ফাইলটা ক্রিয়েট হয়ে গেছে। এরপর আমি ক্লোজ করে দিলাম, ক্লোজ করে দিয়ে এটা একদম জাস্ট সিম্পল টেক্সট এডিটরের মতো রাইট ক্লিক করে এডিট দিবা। এডিট দিলে একটা তোমাদের নতুন একটা উইন্ডো আসবে, আমি এটা দেখাচ্ছি। আচ্ছা দেখো এবার এখানে এই দেখো রোটেট লেফট নামে নতুন একটা ফাইল ক্রিয়েট হলো। মডেল সিম থেকে কিন্তু আমি নর্মাল টেক্সট ফাইলের মতো এটা ওপেন করছি। তো এখন এখানে আমি রোটেট লেফটের যে কোডটা ছিল সেটা আগে তো তোমাদের টেক্সট দিয়ে দিয়েছিলাম, সেখান থেকে আমি জাস্ট কপি পেস্ট করব। দেখো তো এই কোডটা তোমরা বুঝতে পারো কিনা। এই কোডটা কিন্তু কিছুই না, আমার ইনপুট হলো বি, আউটপুট হলো এইচ। বি আসার পর এইচটাকে আমি কিভাবে অ্যাসাইন করতেছি, দেখো এটা কিন্তু সিম্পল ওয়্যারিং কানেকশন, বাম পাশে রোটেট করতেছে। দ্যাট মিনস কি, তোমার B7টা একদম নতুন আউটপুটের আমার একদম জিরো পজিশনে আসবে। একইভাবে অন্য বিটগুলো কিন্তু ডিটারমিন হয়ে যায়। এটা কিন্তু দেখো আমার আগের আমি তোমাদের যে ফিগারটা দেখেছিলাম এটাকে আমার কোশ্চেনের মধ্যে, সেখান থেকেই কিন্তু আসছে। তুমি ওটার সাথে এটা জাস্ট একটু মিলানোর চেষ্টা করবা, দেখবা যে অ্যাকচুয়ালি ওই জিনিসটাই, বুঝছো? রোটেট লেফট মানে কি, B7টা H0তে আসবে, তারপর B0টা পাশেরটাতে চলে যাবে, B1টা পাশেরটাতে চলে যাবে, এইভাবে মানে বাম পাশে চলে যাবে আর কি, বুঝছো? এই জন্যই তো রোটেট করা। এটা হলো রোটেট লেফটের কোডটা, এটা তোমরা মানে একটু বুঝবা। দিয়ে জাস্ট সেভ করে দেবো একদম নর্মাল। এরপর আবার একইভাবে তোমাদের আরো একটা ফাইল একইভাবে ওপেন করতে হবে মডেল সিমে। দেখো এখানে ওই ফাইলটা কিন্তু রোটেট লেফটটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন এটাকে আমি কম্পাইলে যাব, কম্পাইলে যে কম্পাইল সিলেক্টেড করব, দেখো কম্পাইল সাকসেসফুল, বুঝছো? দেখো টিক চিহ্ন চলে আসলো। একইভাবে বাকি ফাইলগুলো ক্রিয়েট করতে হবে। তোমরা এখানে যে ফোল্ডারে যাবা, ফোল্ডারে যে রাইট ক্লিক করবা, করে অ্যাড টু প্রজেক্ট দিবা, অ্যাড টু প্রজেক্ট দিয়ে নিউ ফাইলে যাবা। নিউ ফাইল করার পর এখানে আবার ওই ভেরিলগের মতো আগের মতো রোটেট রাইট, রোটেট রাইট। তারপর রোটেট রাইট ফাইলটাকে এবার আমার করতে হবে, রোটেট ফাইলটা নিয়ে আসি।
রোটেট রাইট, এবার রোটেট রাইটের কোডটাতে যাই। এই যে রোটেট রাইটের কোড, এটাও সিমিলার, তোমরা মিলাই নেবা। এটা দিয়ে সেভ করলাম, সেভ করে ক্রস করলাম। ক্রস করে আগেরটাতে চলে গেলাম। দেখো আবার নতুন ফাইল ক্রিয়েট হয়ে গেল রোটেট রাইট। একইভাবে এবার আমি যদি কম্পাইল অল করি তাহলে সবগুলা ফাইল কম্পাইল হয়ে গেল। দুইটা ফাইল আছে, দুইটাই কম্পাইল হয়ে গেল। এরপর আমি আবার একইভাবে আরো দুইটা ফাইল আছে, দুইটা ক্রিয়েট করি। অ্যাড টু প্রজেক্টে যে নিউ ফাইলে যে ভেরিলগ, এবার হচ্ছে marks221, নামটা কি আছে, ওকে। marks221 এই ফাইলে কিভাবে ক্রিয়েট করব? marks221 দিয়ে সেভ করলাম। আর হচ্ছে লাস্টের ডিজাইন ফাইলটা, এবার লাস্টের ডিজাইন ফাইল আবার একইভাবে অ্যাড টু প্রজেক্টে যে নিউ ফাইলে যে ভেরিলগ যে লাস্টের ব্যারেল শিফটার ডিজাইন 1। দিয়ে ওকে দিলাম। ওকে দিয়ে আবার ফাইলটা ওপেন হলো। ওপেন হওয়ার পরে এবার জাস্ট খালি লাস্টের ডিজাইন পোর্শনটা আমরা সেভ করে নেই। দেখো তোমরা ইন্ডিভিজুয়াল মডিউল কিন্তু ডিক্লেয়ার করা এর আগেই ক্লাসে শিখছো, একদম রোটেট রাইট, রোটেট লেফট। আর সবগুলো মডিউলকে আমি যদি একসাথে নিতে চাই তখন আমাদের ইনস্ট্যান্সিয়েশন করার দরকার পড়ে। ইনস্ট্যান্সিয়েশন মানে তোমার বড় একটা মডিউলকে ভেঙে ছোট ছোট মডিউলে যাওয়া। এখানে যেমন আমাদের ব্যারেল শিফটার ডিজাইন 1, এখানে এই যে মডিউলটা বানাইছি এটা হলো টপ লেভেল মডিউল। টপ লেভেল মডিউল ছোট ছোট স্মলার মডিউলগুলো নিয়ে কম্পোস্ট হয়েছে। দেখো এটার কিন্তু সেমান্টিক্স এরকম, মানে তোমাদের ফার্স্টে বি আমাদের ইনপুট, এলআর হলো কন্ট্রোল সিগন্যালটা, আর এইচ হলো আউটপুট। বি 8 বিট, এইচ ও 8 বিট, আর এলআর হলো 1 বিট। তোমার হচ্ছে দেখো ওয়ার ডিক্লেয়ার করছি, ইনপুট আউটপুট একদম আগের মতোই, তোমরা তো জানো এটা। ভেরিলগে তো 3টা কনস্ট্রাক্ট, তাই না? সরি 4টা কনস্ট্রাক্ট, ইনপুট আউটপুট ওয়ার আর রেজিস্টার। এই 4টা জানলেই কিন্তু হয়ে যায়। এখন ওয়ার জিনিসটাকে তুমি বারবার মডিফাই করতে পারবা না, কিন্তু রেজিস্টার গুলোকে বারবার মডিফাই করতে পারবা। ওয়ারকে কিন্তু সবসময় অ্যাসাইন স্টেটমেন্টে লিখতে হয়, অথবা ইনস্ট্যান্সিয়েশন করার সময় একটা ব্লকের সাথে আরেকটা ব্লকের ইন্টারকানেকশন বোঝাতে ইউজ করা হয়। তোমরা কিন্তু এই মডিউলারিটি, ডিজাইন মডিউলারিটি এটা তো জানো তোমরা, কারণ হচ্ছে 4 বিট অ্যাডার। দেখো আমরা কিভাবে করছি, একটা 1 বিট অ্যাডার থেকে আস্তে আস্তে করে কম্পোজ করে করে আমরা 4 বিট অ্যাডার করি, তাই না? 4 বিট অ্যাডারের মধ্যে একটা জিনিসই বারবার রিপিট হয়, রিপিটেশন আছে। এই জিনিসটাকে বলা হচ্ছে ইনস্ট্যান্সিয়েশন। কারণ আমি সেখানে বারবার মডিউল না বানাই, আমি একবার একটা মডিউল বানাই বারবার কল করতেছি, এই জিনিসটাকে কিন্তু ইনস্ট্যান্সিয়েশন বলা হয়। দেখো এখানকার মানে ইয়াটা কেমন, সিনট্যাক্সটা কিরকম। দেখো রোটেট লেফট নামে আমাদের একটা এটাকে কি মডিউল ছিল, সেই মডিউলটার আগে নাম দিতে হবে। নাম দিয়ে তুমি এটা নিজের মন মতো যে কোনো একটা ইউনিটের নাম দিবা। ধরো যে আমি এখানে ইউনিট 1 দিছি, তোমরা ইউনিট 1 না দিয়ে অন্য নাম ইউজ করতে পারো, যেমন ধরো যে মাই রোটেট লেফট বা মাই ইউনিট 1, এরকম যে কোনো নাম দিতে পারবো। তারপরে তোমাদের যে জিনিসটা হলো ওই মডিউলের মতো ইনপুট আর আউটপুট কি কি ছিল। দেখো বি আর এইচ কিন্তু মডিউলের ডেফিনেশনও ছিল, তাই না? বি হলো ইনপুট আর এইচ হলো আউটপুট, সেই দুইটা জিনিস দিতে হবে, এবং সামনে অবশ্যই ডট চিহ্ন দিতে হবে। ডট মানে হলো কানেকশন। তোমরা নর্মালি এই জিনিসটা আগের ভেরিলগ ফাইল রোটেট লেফটে যে কোডটা লিখছিল সেখান থেকে কপি করে বসাই দিতে পারো। বসাই দেওয়ার পরে বি এইচ তো সরাসরি চলে আসলো, তাই না? তারপরে এই ডট দিয়ে ব্র্যাকেট দিয়ে এইভাবে কানেকশন বোঝাবো। দেখো এখানে আমাদের কি হয়েছে, বেসিক্যালি রোটেট লেফটে আমাদের বি ইনপুটটা আসছে, আর H1 নামে আমরা ইন্টারনাল একটা ওয়্যার কানেকশন ক্রিয়েট করছি, সেটা হলো 8 বিটের। এই জন্য কিন্তু দেখো এই যে ওয়্যার 70 H1 H2, H1 হলো একটা সেটার কি আউটপুট, ইন্টারমিডিয়েট আউটপুট। এই ইন্টারমিডিয়েট আউটপুট দেখার জন্য আমরা নিজের মন মতো যে কোনো নামের একটা ওয়্যার সিগন্যাল ডিক্লেয়ার করছি। একই কথা রোটেট রাইটের জন্য প্রযোজ্য। রোটেট রাইটেও তোমাদের বি ইনপুটটা যাবে, আমার রোটেট লেফটটা বাম পাশে
লেফট করতেছে আর রোটেট রাইটটা ডান পাশে রোটেট করতেছে। দেখো দুইটার আউটপুট তো দুই রকম আসবে, একটা হলো H1 আর একটা হলো H2, তাই না? আগেরটার মতোই, বুঝছো? এই H1 H2 হলো ইন্টারমিডিয়েট সিগন্যাল আর কি, ইন্টার কানেকশন একটা ব্লকের সাথে আরেকটা ব্লক। এখন দেখো এই বি সিগন্যাল আসলো, আসার পর দুই ভাগে ভাগ হয়ে গেল, একটা হলো আমার রোটেট লেফট ব্লক থেকে আর একটা হলো রোটেট রাইট ব্লক থেকে। H1 H2 চলে আসলো। এখন আমাদের তো দুইটা জিনিস দরকার নাই, যে কোনো একটাকে সিলেক্ট করতে হবে। এলআর আমার যখন 0 তখন আমার এ সিগন্যালটা সিলেক্ট হয়। মার্কস 221 এর ডেফিনেশন কিন্তু এরকম ছিল, বুঝছো? ওটা তুমি যদি দেখো, সিলেক্ট এসিএল এর ভ্যালু যদি 0 হয় তাহলে আমার এ সিলেক্ট হয়, আর এসিএল যদি 1 হয় তাহলে আমার বি সিলেক্ট হয়। সিলেক্টের ভ্যালু দ্যাট মিনস এই এলআর সিগন্যালটা যদি 0 হয় তাহলে তোমার আউটপুট ওয়াই এ, দ্যাট মিনস এই এইচ সিগন্যাল তো আমাদের আউটপুট হিসেবে ডিক্লেয়ার করছে, তাই না? দেখো আমি ওয়াই কিন্তু ওয়াই বেসিক্যালি কি আমার মার্কসের আউটপুট ছিল, এখন ওই মার্কসের আউটপুটটাই আমাদের ফাইনাল আউটপুট এইচ। এখন এলআর যদি আমার 0 হয় তাহলে H1 আমাদের H1 এর সাথে এইচ কানেক্ট হবে। H1 এর সাথে এইচ কানেক্ট হওয়া মানে রোটেট লেফট ব্লকটার আউটপুট সিলেক্ট হওয়া, দ্যাট মিনস আমি বাম পাশের রোটেট করা আউটপুট পাচ্ছি। আবার এলআর এর ভ্যালু যদি 1 হয় তাহলে এইচ এর ভ্যালু H2 হবে। H2 মানে আমি রোটেট রাইট ব্লকের সিগন্যালটা আমি নিয়ে নিচ্ছি। এটাই হলো ইনস্ট্যান্সেশনের কাজ। দেখো আমি ইনস্ট্যান্সেশনের কাজ সব কিন্তু সবসময় থাকে, ইনস্ট্যান্স বের করে বারবার এরকম মডিউলার ডিজাইন সবসময় আছে। সিপিইউ ডিজাইনেও কিন্তু সবসময় মডিউলার অ্যাপ্রোচ থাকে। তুমি যদি আমার সিপিইউ কোডটা দেখো সেখানেও দেখবা যে আমি সব আগে ছোট ছোট মডিউল ডিজাইন করছি, করে করে কিন্তু টপ লেভেল মডিউলে যখন গেছি, টপ লেভেল মডিউলে যাওয়ার পর সব কিন্তু জাস্ট খালি কল করে করে, অনেকটা ফাংশন কল করার মতো, বুঝছো? এবং এই সিনট্যাক্সটা তোমরা যদি দেখে নাও তোমাদের আর কখনো ভুল হবে না। এইটা কিন্তু সবসময় ইউনিভার্সাল, অলওয়েজ তুমি অ্যাপ্লাই করতে পারবে যে কোনো জায়গায়, বুঝছো? এবং এই কেসটা দেখো আমাদের ডিজাইন মোটামুটি ওকে, তাই না? এটা তো বুঝতে পারলাম যে আমাদের এলআর এর ভ্যালু যদি 0 হয় তাহলে আমাদের লেফট রোটেট করতেছে আর 1 হলে ডান পাশে রোটেট করতেছে। ডিজাইন টুটা একটু খালি আপডেটেড মডিউলের, ওখানে খালি তোমার এই রোটেট রাইট অপারেশনটা নাই। রোটেট রাইট অপারেশন না করে সেখানে বিট রিভার্স টেকনিকের মাধ্যমে করা হয়েছে, সেটা তুমি একটু দেখে নিবা। সেখানে আমি কিভাবে বিট রিভার্সও খুবই সিম্পল, মানে যা ইনপুট আসবে তার আউটপুট হবে তার উল্টা পাশে। দ্যাট মিনস ইনপুট যদি তোমার B7 থেকে B7 B6 B5 এভাবে B0 পর্যন্ত হয় তাহলে তোমার আউটপুটটা হবে B0 B1 B2 এভাবে একদম B7। দ্যাট মিনস আমাদের LSB হলো B7 আর MSB হলো B0, জাস্ট খালি রিভার্স করে দিয়েছে। এটাই হলো আমাদের ডিজাইন 2টা। আমি তোমাদের ডিজাইন 1 এর তো দেখালাম আর কি, মানে ডিজাইনটা রেডি হলো, বুঝছো? এবার আমি এটাকে ভেরিফাই করব, টেস্ট করব সিমুলেশনটা। এবার ওখানে যাই, দেখো আমাদের এখানে 4টা ডিজাইন ফাইল রেডি হয়ে গেছে। এবার সবগুলোকে আমি কম্পাইল করব। দেখো আমাদের ডিজাইনে কোনো এরর নাই, এখানে শো করতেছে ফর কম্পাইলস 0 ফেল উইথ নো এররস। এবার আমাদের টেস্ট বেঞ্চের কোডটা অ্যাড করতে হবে। টেস্ট বেঞ্চের কোড একই মতো, জাস্ট খালি অ্যাড টু প্রজেক্টে যাব, অ্যাড টু প্রজেক্টে যে নিউ ফাইল, তারপর ভেরিলগ, ভেরিলগের পর এখানে নাম দিব, ওটার নাম কি ছিল, আচ্ছা সিম্পল টেস্ট, প্যারেল শিফটার ডিজাইন 1 টেস্ট। আমি নামটা এখানে কপি করে পেস্ট করলাম, বাদ বাকি যা আছে ওকে। এবার ওকে করে দিই। এবার আমি এই ফাইলটাকে আমি ওপেন করব। এখানে আমাদের টেস্ট বেঞ্চের কোডটা লিখতে হবে। টেস্ট বেঞ্চের কোড আমি এখানে লেখা আছে, আমি এখান থেকে জাস্ট খালি কপি করে নিয়ে আসতেছি, এটা সেভ করব। দেখো এটা একদম আমরা নরমাল নোটপ্যাডে এটা করতেছি, টেক্সট ফাইল এডিটর। আমাদের আগেকার ডিজাইন পোর্শনটার সাথে এটার পার্থক্য কি একটা জিনিস দেখতে পারছো, যে এটা কিন্তু কোনো ইনপুট আউটপুট নাই। এই মডিউলটার কোনো ইনপুট আউটপুট নাই, কারণ হচ্ছে কোনো ফার্স্ট ব্র্যাকেটও নাই, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কোনো ইনপুট আউটপুটও নাই। আসলে অ্যাকচুয়ালি এই মডিউলটা কি, আমাদের অ্যাকচুয়ালি আমরা আমাদের নিজের মন মতো আমরা সিগন্যাল দিব, 1 দিব বা 0 দিব, এটা দিয়ে আমাদের সার্কিটের ফাংশনালিটি চেক করবো যে পুরোপুরি ঠিক আছে কিনা। এই জন্য তো আমাদের আলাদাভাবে ইনপুট বাইরে থেকে আসা দরকার নাই, কারণ হচ্ছে আমরা নিজেরাই এখানে বেসিক্যালি একটা ফাংশন জেনারেটরের মতো কাজ করতেছি। তোমরা সবসময় মনে রাখবা যে টেস্ট বেঞ্চের কোড মানে অ্যাকচুয়ালি ফাংশন জেনারেটর। ফাংশন জেনারেটরে যেরকম লজিক গুলা নিয়ে এসে তুমি 1 0 দিয়ে চেক করতে, সেম জিনিসটা এখানে অ্যাকচুয়ালি এটাই আমরা বেসিক্যালি পাওয়ার জেনারেট করতেছি। করে আমার
আমি একটু আগে যে মডিউলটা ডিজাইন করলাম ব্যারিয়ার শিফটের ডিজাইন 1, আমরা সেখানে আমরা এই আউটপুটগুলো মানে আমাদের জেনারেটেড সিগন্যালগুলো দিয়ে টেস্ট করব যে সেটা পুরোপুরি ফাংশন কাজ করতেছে কিনা, আমাদের স্পেসিফিকেশন অনুসারে সেটা একদম এক্সাক্ট আউটপুট দিতে পারতেছে কিনা। দেখো এটার জন্য কিছু কনভেনশন আছে, তোমরা সবসময় টেস্ট বেঞ্চের এই ফরম্যাটটা ফলো করবা, তাহলে তুমি যে কোনো কোড যত কঠিনই হোক তুমি খুব সহজেই লিখতে পারবা। আমাদের আজকের ডিজাইনটা কিন্তু কম্বিনেশনাল সার্কিট, তাই না? এর আগের দিনও আমরা কম্বিনেশনাল সার্কিট ডিসকাস করছি, এটা কিন্তু কম্বিনেশনাল সার্কিট, কিন্তু আমি ঠিক করছি যে তোমাদের চাইলিংসে সিকোয়েন্সিয়াল সার্কিটটা দেখাবো, তাহলে একদম ফুল জিনিসটা তুমি বুঝতে পারবা। মানে টেস্ট বেঞ্চ কোড কিন্তু কম্বিনেশনাল সিকোয়েন্সিয়াল অনুসারে ভ্যারি করে। তুমি যে কোনো কম্বিনেশনাল সার্কিটের জন্য আমার এই এখানে যে আমি ফরম্যাটটা দিচ্ছি এই ফরম্যাটটা ফলো করবা, বুঝছো? এখন এটা কেমন দেখো, আমাদের এই মডিউলটার জন্য কিছু আমাদের ডিজাইন মডিউলে কিছু ইনপুট আর আউটপুট ছিল, তাই না? বি এল আর এইচ, বি এল আর হলো ইনপুট আর এইচ হলো আউটপুট। যে জিনিসগুলো ইনপুট সেই জিনিসগুলো কিন্তু আমি বারবার চেঞ্জ করতে পারি। দ্যাট মিনস আমি একবার 0 দিব আর একবার 1 দিব, এরকম আমি নিজের মন মতো করে যে কোনো জিনিস দিতে পারি, তাই না? আমি এর আগে তোমাদের বলছি যে কোনো একটা জিনিসকে যদি বারবার ডিক্লেয়ার করতে হয়, তুমি যদি নিজের মন মতো বারবার যদি চেঞ্জ করতে যাও তাহলে সেটাকে অবশ্যই রেজিস্টার হিসেবে ডিক্লেয়ার করতে হবে। এই জন্য তোমার মেইন ডিজাইন এন্ট্রিতে যে ইনপুটগুলা সরাসরি ইনপুট আছে সেগুলোকে তুমি সবসময় রেজিস্টার হিসেবে ডিক্লেয়ার করবা, আর যেটা আউটপুট আছে সেটা তো আমার চেঞ্জ করার দরকার নেই, আমরা সেটা থেকে আউটপুট দেখবো, এই জন্য সেটাকে আমি ওয়্যার হিসেবে ডিক্লেয়ার করছি। দেখছো, এটা সবসময় মাথায় রাখো যে আমাদের মেইন মডিউলে, মেইন ডিজাইন মডিউলে যতগুলো ইনপুট আসছে টেস্ট বেঞ্চ করে সবগুলোকে অবশ্যই রেজিস্টার হিসেবে ডিক্লেয়ার করতে হবে, আর সেই ডিজাইন মডিউলের আউটপুটগুলোকে ওয়্যার হিসেবে ডিক্লেয়ার করতে হবে। এটা সবসময় মাথায় রাখবে। আর সেগুলোর বিট নাম্বার তো ওই অনুসারে ভ্যারি করবে। এখানে দেখো বি হলো 8 বিট, এল আর হলো 1 বিট, এরকম এইচ হলো 8 বিট, জাস্ট ওই সিম্পল কনভেনশনটাই আমি ইউজ করছি। এরপর দেখো এখানে আমি এটা তো বুঝতে পারলাম রেজিস্টার ওয়্যারের জিনিসটা। এর পরের স্টেজে হলো তোমাকে, তুমি যে জিনিসটা টেস্ট করতে যাচ্ছ সেই টেস্ট পোর্শনটাকে তোমার আবার কল করতে হবে। এই যে একটু আগে আমি যে বলছিলাম যে ফাংশন কল করার মতো, এখানে তুমি তোমার মেইন ডিজাইনটাকে কল করবা। তুমি যে ডিজাইনই করো যত ছোটই হোক না কেন সবসময় এই কেসটা, এই নিয়মটা সবসময় মাথায় রাখবা। ফার্স্টে হলো এই দেখো আমি ব্যারিয়ার শিফটের ডিজাইন 1 দিছি, কারণ আমি আমার মেইন মডিউলের নাম ছিল এটা। এটার নাম দেওয়ার পর তুমি তোমার মন মতো যে কোনো একটা জিনিস দিলা, দিয়ে তারপর বি এল আর এইচ এভাবে জাস্ট করে ডিক্লেয়ার করবে। এখানে কিন্তু ডট টট দেওয়ার কোনো দরকার নাই, কারণ হচ্ছে আমি ইনপুট এখানে যে নাম ইউজ করছি আমার রেজিস্টার ওয়্যারের নামগুলো সেই সেম নামে, বুঝছো? এই কারণে এখানে ডট দেওয়ার কোনো দরকার নেই। আমি তোমাদের সবসময় সাজেস্ট করবো যে যা ইনপুট দেওয়া হচ্ছে তোমরা হুবহু ওইটাই ইউজ করবো, তাহলে জাস্ট মানে কপি পেস্ট দিয়ে হয়ে যাবে, বুঝছো? বি এল আর এইচ দেখো আমার কিন্তু মেইন ফাংশনটারও কিন্তু মডিউল ডেফিনেশন কিন্তু এরকম ছিল, তাই না? এটাকে আমি কি করলাম, আমি ওই ইনস্ট্যান্সিয়েশনটাকে এবার নিয়ে আসলাম, আমি ওটাকে কল করলাম, এরপর আমার নিজের মন মতো যে কোনো ইনপুট আমি সেখানে দিতে পারি। এই জন্য দেখো ইনিশিয়াল, বিগিন আর এন্ড এই পোর্শনটা শুধুমাত্র একবারই এক্সিকিউট হয়। তোমার কোড যখন রান করে তখন ইনিশিয়াল, বিগিন আর এন্ড এই পোর্শনের মাঝে যা থাকে শুধুমাত্র একবার এক্সিকিউট হয়। এটা তুমি ফেইলোডে লেখো, ডিজাইন ফাইলে লেখো, অথবা টেস্ট বেঞ্চেই লেখো, এটা কিন্তু তোমার কোড যখন কম্পাইল হয় শুধুমাত্র একবারই এক্সিকিউট হয়। এই জিনিসটা হলো মানে ইনিশিয়ালি কোনো একটা ডাটা বলে দেওয়ার জন্য। এবং একটা মেইন জিনিস পার্থক্য হলো আগেকার ডিজাইন মডিউলের সাথে টেস্ট বেঞ্চ কোডের, যেটা হলো এখানে আমরা যতগুলো কোড লিখি সবগুলা আনসিনথেসাইজেবল কোড। এই জিনিসগুলোকে সিনথেসিস করা সম্ভব নয়। ইনিশিয়াল, বিগিন, এন্ড এই কনস্ট্রাক্টটা কিন্তু আনসিনথেসাইজেবল, কখনো সিনথেসিস করা পসিবল না, বুঝছো? এই জন্য আমি সবসময় সাজেশন থাকবে এই স্টেটমেন্ট গুলো তোমরা অ্যাভয়েড করার চেষ্টা করবা তোমরা যখন ডিজাইন করতে যাবা, কারণ ডিজাইনের সময় তো তোমরা তো জানো যে সিনথেসিস পোর্শন একটা অনেক বড় জিনিস, আর সিনথেসিস সবসময় মাথায় রেখে আমাদের কাজ করতে হয়। দেখো ইনিশিয়াল, বিগিন আর এন্ড এর মাঝে আমি কি দিছি, ফার্স্টে হলো বি ইনপুটটা, বি ইনপুট একটা আরবিট্রারি 8 বিট নাম্বার, এলআর এর ভ্যালু 0 মানে আমার লেফটে রোটেট করবে, আর এবং এই ইনপুটটা আমি দিচ্ছি 5 ন্যানো সেকেন্ড জুড়ে। এখন এই হ্যাশট্যাগ 5 এটা মানে হলো 5 ন্যানো সেকেন্ড। তুমি টেস্ট বেঞ্চে যত কোডই লেখো সবগুলাই ন্যানো সেকেন্ডে মেজার করে।
তুমি যা কিছু লিখবে, এটা কিন্তু টাইমের ইউনিট। এটা যদি আমি হ্যাশট্যাগ 30 দিতাম তাহলে এটা 30 ন্যানোসেকেন্ড জুড়ে ওই ইনপুটটা অ্যাপ্লাই করতো। দ্যাট মিনস এই বি এলার্ট দেখো আমি পরপর ডিক্লেয়ার করছি, বি দিছি, তারপর এলার্ট সিগন্যালকে দিছি, তারপর হচ্ছে টাইম কত সময় ধরে চালাতে যাচ্ছি, তারপর আবার বি এর আরেকটা ইনপুট দিছি, এলার এর ভ্যালু 1 করে দিছি, আরো 5 ন্যানোসেকেন্ডের জন্য আবার সিমুলেট করছি, আবার বি এর একটা ভ্যালু দিছি, এলার ভ্যালু 1 রাখছি, আবার এইভাবে, বুঝছো? এভাবে একদম সব শেষ হলো। যত ইচ্ছা তোমরা দিতে পারো। এরপর শেষে স্টপ করে দিতে হবে। স্টপ করা মানে ডলার স্টপ, মানে সিমুলেশন আমাদের কমপ্লিট। এটা হলো তোমাদের এই টেস্ট বেঞ্চ কোডের একটা কনস্ট্রাক্ট। আমি তোমাদেরকে একটা বই দিছি স্বামীর পালনিত করে, সেখানে কিন্তু টেস্ট বেঞ্চ কোড নিয়ে বহু কিছু লেখা আছে। তো আমি তোমাদের সাজেস্ট করবো ওই বইটা ভালোভাবে পড়তে, তাহলে তোমরা টেস্ট বেঞ্চ কোডের একদম আদ্যপান্ত বুঝতে পারবে, একদম ছোট থেকে শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের একদম সিম্পল হয়ে যাবে। ওখানে দেখো যে ইনস্ট্যান্সিয়েশন, তারপর আমি যে বললাম ডিভাইস আন্ডার টেস্ট, দেখো এখানে আমাদের এই ভ্যাডাল শিফটের ডিজাইন ওয়ানটাকে ডিইউটি বলা হয়। ডিইউটি মানে ডিভাইস আন্ডার টেস্ট, মানে আমি যে জিনিসটাকে টেস্ট করতেছি, আমি এখানে মডিউল আনছি বেসিক্যালি, এটাকে আমরা এমইউটিও বলতে পারি। এমইউটি মানে মডিউল আন্ডার টেস্ট, বুঝছো? এই টার্মগুলো তোমরা ওই স্বামীর পালনিত করে বইটাতে পাবো। তোমরা যদি ওই বইটা পড়ো তোমার টেস্ট বেঞ্চ কোডে আর কোনো প্রবলেম হবে না। দেখবা যে এই যে ডলার স্টপ, এরকম আরো বহু কনস্ট্রাক্ট আছে, সেখানে কিন্তু একদম খুব সুন্দরভাবে ডেসক্রাইব করা আছে, বুঝছো? বইটা ভালো, অনেক ভালো। মানে ওটা পড়লে তোমাদের ভেরিলগ টেস্ট বেঞ্চে আর কিছু লাগবে না। অবশ্য পুরোটা পড়া দরকার হয় না, প্রথম ধরো যে 5-6টা চ্যাপ্টার ইম্পর্টেন্ট আর কি বেশি। এরপর দেখো আগের মতোই অন্য মডিউলগুলোর মতো শেষে এন্ড মডিউল দিয়ে আমি এটাকে শেষ করে দিয়েছি। এটাই হলো আমাদের টেস্ট বেঞ্চের কোড। আর উপরে যে লাইনটা লেখা আছে টাইম স্কেল, এইটার তাৎপর্য কি? এইটার তাৎপর্য হলো যে তোমার গ্রিড হলো প্রত্যেকটা 1 ন্যানোসেকেন্ড করে, আর 1 ন্যানোসেকেন্ড স্টেপে স্টেপে হবে। এটা অনেকটা পিস পেস সিমুলেশনে বা ম্যাটল্যাবে তুমি যে পয়েন্টগুলো যখন প্লট করো, তুমি দেখছো না নাম্বার অফ পয়েন্টস বেড়ে গেলে গ্রাফ সুন্দর আসে, অনেকটা এরকমই। এটা আসলে এখানে ম্যাটার করে না, তোমার না লিখলেও কোনো প্রবলেম নেই। টাইম স্কেল মানে হলো তুমি প্রত্যেক ঘরটাকে 1 ন্যানোসেকেন্ড ধরে দিচ্ছ, আর 1 ন্যানোসেকেন্ড জুড়ে জুড়ে তুমি মানে দেখাবো আর কি। এটা বাড়াই কমাই দিও কোনো প্রবলেম না, যেমন 1 ন্যানো সেকেন্ড বা 1 পিকো সেকেন্ড বাই 1 পিকো সেকেন্ড এটাও করতে পারো, কোনো সমস্যা নেই। আমি এই ফাইলটা তাহলে ক্রস করলাম, এবার তোমাদের সিমুলেশনটা দেখাবো। সরি, আগেরটাতে চলে এসেছে। আচ্ছা দেখো এই যে আমাদের ফাইল নতুন আসছে, এবার এটাকে আমি আবার কম্পাইল করলাম। কম্পাইল হলো, এই যে সব কম্পাইল হয়ে গেছে, এবং সবগুলো দেখো স্ট্যাটাস ক্লিক দেওয়া, এবং তুমি কখন মডিফাই করতেছো অর্ডারও দেওয়া আছে। এরপর এখান থেকে আমি সিমুলেটরে যাব, সিমুলেটরে যে স্টার্ট সিমুলেশন ক্লিক করব। এখন এখানে ওয়ার্ক একটা ফোল্ডার চলে আসছে, ওয়ার্কে যাব। ওয়ার্কে যাওয়ার পর ব্যারিয়ার শিফটের ডিজাইন টেস্ট 1 আমরা টেস্ট বেঞ্চ যে কোডটা লিখছি সেটাকে আমরা সিমুলেট করব, দিয়ে আমি ওকে দিব। দেখো এখানে আস্তে আস্তে চেঞ্জ, এই দেখো একটা ওয়েব ফর্মের চলে আসলো। এরপর আরো আমাদের চেঞ্জ হবে, এই যে মডিউল গুলা চলে আসছে। এবার এই ডিজাইনটা দেখো, আমি এই ব্যারিয়ার শিফটের ডিজাইন 1 টেস্ট আমাদের টেস্ট বেঞ্চের মডিউলটা, আর এইটা আমাদের কাকে টেস্ট করতেছে, মাই ব্যারিয়ার শিফটের ডিজাইন 1 আমার যে ভেরিলগের ডিজাইন ইউনিটটা ছিল সেই ইউনিটটাকে, এটার উপরেই কিন্তু আমি সিমুলেট গুলো সিগন্যাল গুলো দিচ্ছি আমার নিজের মন মতো। এটার পর আমি এখানে যে রাইট ক্লিক করব, করে অ্যাড ওয়েভ দিব। অ্যাড ওয়েভ দিলে দেখো এখানে কিন্তু ওখানে যত ইনপুট আউটপুট ছিল সব আমার এখানে চলে আসলো। এটা কিন্তু ক্যাডেন্সের মতোই, ক্যাডেন্সেও তোমরা একই রকম ইউজ করবো। ওখানে এনসি সিমুলেশন ইউজ করো, এনসি সিম। এই এনসি সিম আর মডেল সিমে কিন্তু অনেক সিমিলারিটি, একই রকম। দেখো আমি এখানে যে কোনো একটা মডিউল সিগন্যাল ক্লিক করলাম, ক্লিক করে আমি রাইট ক্লিক যদি করি, রাইট ক্লিক করার পর এখানে রেডিক্স আছে, রেডিক্স তোমরা চেঞ্জ করতে পারো, বাইনারি, অক্টাল, ডেসিমাল, তোমরা যেটা ফরম্যাটে যে দুইটা ফরম্যাট তোমরা দেখতে চাও সেটা হলো বাইনারি, তিনটা দেখতে চাও সেটা হলো বাইনারি, ডেসিমাল আর হেক্সাডেসিমাল। এই তিনটাই তো বেসিক্যাল কাজ, বাকিগুলো তো অতটা দরকার পড়ে না। আমরা এখানে বাইনারিটাই রাখি, কিন্তু তোমরা যদি অন্য কিছু সিমুলেশন যেমন ধরো সিপিইউ সিমুলেশন করতে চাও, তাহলে তোমরা ডেসিমাল দিয়ে দেখতে পারো যে তোমাদের রেজাল্ট ঠিক মতো আসতেছে কিনা। এখানে আমরা বাইনারিটা ইউজ করবো, কারণ 8 বিট লেফট আর রাইট হচ্ছে তো, মানে রোটেট করতেছে, এটা টেস্ট করার জন্য। এখন যাই, এটা যা আছে তাই থাকলো। এখন দেখো আমাদের এখানে মডিউলগুলো চলে আসছে, আর কোনো কিছু চিন্তা করতে হবে না। এখন এখানে উপরে দেখো এই যে রান একটা অপশন আছে, এখানে যে রান দিবা, রান দিয়ে দেখো 5 9 সেকেন্ড পর আমার সিমুলেশন একদম
শেষ হয়ে গেছে এবং স্টপে আসছে। এই জন্য দেখো এখানে একটা কার্সার দিয়ে দেখাই দিচ্ছে যে আমি এখানে থেমে গেছি, আমার আর কোনো স্কোপ করা না, আমি পুরোটা সিমুলেট করে ফেলছি। এখন যাই ওয়েভে চলে যাই, ওয়েভে যেয়ে দেখো অনেক ছোট আছে না, অসুবিধা নেই, রাইট ক্লিক করবা, করে জুম ফুলে যাবা, জুম ফুলে দিয়ে দেখো একদম পুরো তোমার চলে আসছে। এরপর আমি জুম করি, আরো ভিতরে জুম করি, এই যে জুম ইন করে করে তোমার আরো জুম ইন করতে পারবো। আচ্ছা দেখো এলআর এর ভ্যালু 0 ছিল, এলআর এর ভ্যালু এটা 0 মানে কি, আমার লেফট রোটেট করবে 110, তারপর 3টা 10, লেফট রোটেট করা মানে কি এই লাস্টের ওয়ানটা এখানে চলে আসলো। স্যার হ্যাঁ বলো। স্যার এই যে মানে কারো কারো আপনি যে লিংকটা মানে আমি যে লিংকটা শেয়ার করছি এই যে মডেল সিমের তা ওটার সাথে আর কি মোটামুটি এটার কিছু জিনিস মিলতেছে। ও আচ্ছা বুঝতে এই পারছি, জন্য আর কি চিন্তা যে করে কোনো কারো কারো আর কি একটু মানে সমস্যা হচ্ছে, তো তাই কারো যদি প্রশ্ন থাকে কিছু নিয়ে স্যারকে আস্ক করলে মনে হয় বেটার হয়। অবশ্যই অবশ্যই অবশ্যই, মানে যে কোনো কোশ্চেন বলতে পারে, কিন্তু একটু পার্থক্য হলো যে আমি এখানে বুঝছো এফপিজিএ এডিশনটা তোমাদের দেখাচ্ছি, এফপিজি এডিশন আসলে কিছুই না, একই রকম তোমার স্টুডেন্ট ভার্সনেও কাজ কিন্তু এই সিমিলারই হবে, বুঝছো। এটা একটু এফপিজিএ ভার্সনের কারণে আমার ওয়ার্ক ডিরেক্টরিতে কিছু এক্সট্রা মডেল টডেল আসছে, এগুলো তোমাদের চিন্তা করতে হবে না, তোমার ওই নর্মাল স্টুডেন্ট এডিশন এফপিজি এডিশন কিন্তু একই রকম, বুঝছো। না, আমাদের যে সফটওয়্যারটা দেওয়া হয়েছে সেটা কি? তো স্যার ন্যাশনাল ইনস্ট্রুমেন্টস এর একটা সফটওয়্যার। ন্যাশনাল ইনস্ট্রুমেন্টস না, তোমার মেন্টর গ্রাফিক্স মডেল সিম ইউজ করতেছো না, মডেল সিমই তো। আমাদের যেটা দেওয়া হয়েছে সেটা তো স্যার এনএল সার্কিট ডিজাইন 14.1। স্যার আমাদের দেওয়া হয়েছে স্যার মাল্টি সিম দেওয়া হয়েছে স্যার আমাদের। ও মাল্টি সিম, আচ্ছা ওকে। শোনো সফটওয়্যার তোমাদের যদি একটু যদি প্রবলেম হয় সমস্যা নাই, তোমার এই মডেল সিম তো রেকর্ড তো হচ্ছে, অসুবিধা নেই, তোমার হচ্ছে এই মডেল সিম তাহলে নামাই ফেলো, বুঝছো। আমি বেসিক্যালি কিন্তু মডেল সিম, মাল্টি সিম না, মাল্টি সিম অন্য জিনিস, বুঝছো, প্রবলেম নাই, অসুবিধা নেই, তোমার মডেল সিমই নামে করেও আর কি। মডেল সিম ইজিলি ইনস্টল করতে পারবা এবং স্টুডেন্ট ভার্সন একদম ফ্রি, বুঝছো। আমি কিন্তু এখানে বেসিক্যালি মডেল সিমটাই তোমাদের দেখাচ্ছি। মাল্টি সিম হলো তোমার লজিক সিমুলেটর, ওই সফটওয়্যারটা রাখো, ওটাও তোমাদের লাগবে, তোমাদের কোর্সেরা একটা কোর্স আছে ওইটাতে কিন্তু এই মাল্টি সিম ইউজ করতে হয়, ওটা রেখে দাও, সমস্যা নেই। মডেল সিমটাই তোমরা দেখে নাও, সমস্যা নাই, সফটওয়্যারের কাজ তোমাদের কাছে কোড দেওয়া আছে তো, আর এই সফটওয়্যার ভিডিও তো আছেই, তোমরা এই ভিডিও দেখে দেখে পরবর্তীতে প্লে করে আবার দেখতে পারবো, প্রবলেম নেই। দেখো এখানে আমরা সিমুলেশনটাকে দেখি, দেখো এখানে কিন্তু লেফট পাশে রোটেট করছে তাই না, এখানে আবার দেখো রাইটে কিন্তু হয়েছে 4টা 1, তারপর 0010, তার মানে আমি যদি রাইটে চলে যাই, রাইটে রোটেট করা মানে এই 1 আমার হচ্ছে এই জিরোটা কি একদম সামনে চলে আসবে, দেখো 0 সামনে চলে আসছে আর বাকিগুলো সব ওই পাশে চলে আসছে, বুঝছো। দেখো তার মানে আমাদের প্রত্যেকটা ডিজাইন ভেরিফিকেশন ওকে। দেখো আমি প্রতিটা 5 ন্যানো সেকেন্ড করে করে ইনপুট দিচ্ছে যে এটা 5 ন্যানো সেকেন্ড, আবার এটা 5 ন্যানো সেকেন্ড, আবার এটা 5 ন্যানো সেকেন্ড, এভাবে একদম যে একদম ফাইনালি যে এখানে স্টপ হয়ে গেছে, বুঝছো। এটাই হলো আমাদের এই সিমুলেশন, এতটুকুই আমাদের মডেল সিমের কাজ, খুবই সিম্পল। এবং এটার পরেই কিন্তু তোমরা পরবর্তীতে একদম কোয়ার্টার্সে যে পরবর্তীতে এটার সিনথেসিস করতে পারবা, করে এফপিজি তে টেস্ট করতে পারবা, এটাই আর কি, বুঝছো। এটা তোমার খুবই সহজ একটা সফটওয়্যার, যে কোনো কোড তোমরা এইভাবে একইভাবে টেস্ট বেঞ্চের কোড লিখে লিখে যে কোনো জিনিস তোমরা ভেরিফাই করতে পারো।